দেশের ইতিহাসে সোহরাওয়ার্দীতে জামায়াতের প্রথম সমাবেশ, ক্ষমতায় গেলে মালিক নয় সেবক হওয়ার প্রতিশ্রুতি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপি নেতারা, ভোট ঘিরে আবারও ষড়যন্ত্রের অভিযোগ। কক্সবাজার ও বান্দরবানে এনসিপির জুলাই পদযাত্রা, দেশের নতুন কোনো গডফাদারকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। গোপালগঞ্জে 14 ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ, প্রয়োজনে মরদেহের ময়নাতদন্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুল্ক আলোচনায় শ্রম অধিকারের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানি নয়। শিরোনামে জানাচ্ছিলাম যে আগামীতে জামায়াত সরকার গঠন করলে মালিক নয় মানুষের সেবক হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে কথা বলেন তিনি। জানান, জামায়াত দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। বক্তব্যের এক পর্যায়ে দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। কিছুটা সামলে ফের বক্তব্য শুরু করেন শফিকুর রহমান। স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর বড় কর্মসূচি। ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন দলটির এই জাতীয় সমাবেশে। দুপুর 2টায় মূল পর্বের আগে সকালেই ভরে যায় পুরো উদ্যান। রাজনৈতিকভাবে 16 বছর কোণঠাসা অবস্থায় মুক্ত পরিবেশে এমন জমায়েতে অংশ নিয়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ শুরু হয় দুপুর 2টার দিকে। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যাদের ত্যাগে ফ্যাসিবাদ থেকে মুক্তি, তাদের অবজ্ঞা অবহেলা না করার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আগামীর বাংলাদেশটা। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বক্তব্যের এ পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির। কিছুটা সামলে ফের উঠে বক্তব্য শুরু করলেও পড়ে যান আবারও। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঞ্চে বসে বাকি কথা শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রাণ থাকা পর্যন্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জানান, আগামীতে জামাত সরকার গঠন করলে মালিক নয় সেবক হবে। চাঁদাবাজি, দুর্নীতি নিজেরা করবে না, কাউকে করতেও দেবে না। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এর আগে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নেতারা। জুলাই গণহত্যার বিচার, সংস্কার, ঘোষণাপত্র, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফার পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন তারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে,
পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। তাই আসুন ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। 7 দফার বার্তা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় জামাতের এই জাতীয় সমাবেশে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অংশ নিয়ে কথা বলেন এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল ও ছাত্র সংগঠনের নেতারা। তবে জামায়াতের সমাবেশে ছিলেন না দীর্ঘদিনের মিত্র বিএনপির কেউ। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক পরিবেশে জামাতের এই জাতীয় সমাবেশ। এতে অংশ নেন জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরও কয়েকটি দল ও ছাত্র সংগঠনের নেতারা। তারা বলেন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও ঘোষণাপত্র প্রকাশের আগেই ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম শুরুর সমালোচনা করেন বিভিন্ন দলের নেতারা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। 72-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। আগামী নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয় বিভিন্ন দলের পক্ষ থেকে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষেও জোরালো বক্তব্য দেন তারা। অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে 91টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতনভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিআর চায় না। অনতি বিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে। প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব, ঘাম দেব, লড়াই করব। আওয়ামী প্রেতাত্মাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব। সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারা বলেন, নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন। এটি গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তবে জামায়াতের এই জাতীয় সমাবেশে দেখা যায়নি তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপির কাউকে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এবারে বিএনপির একটা খবর জানাবো। যারা গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচন নিয়ে তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় না। দলটির অন্য নেতারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কোনো বিকল্প দেখছেন না। তাদের মধ্যে
এর বাইরে গেলে বিপদ হবে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভা। এতে বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের পরিস্থিতি জটিল করতে গণতন্ত্র বিরোধীরা ফের সংগঠিত হচ্ছে, চক্রান্ত করছে ক্ষমতা ফিরে পাওয়ার। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। রাজধানীর বনানীতে এক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা জানিয়ে বলেন, নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার। মির্জা ফখরুল সাহেব আমার এবং আরো একজন মির্জা সাহেবের ছবি দিয়ে এটা বানাচ্ছে, এটার ছবি, কিন্তু ভিতরে দেখা যায় আমাদের কারোর কোনো কথা নাই। ইলেকশন যত কাছে আসবে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অথবা এরকম ফেক নিউজ বা এরকম ইচ্ছাকৃত কিছু ডিসইনফরমেশন, রিউমার এমনভাবে ছড়াবে যে এগুলো মোকাবিলা করার একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন চট্টগ্রামে। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। পরিবর্তন কি হবে এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সুতরাং ওই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই। জেলার লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ত্রিবার্ষিক সম্মেলনে আমির খসরু আরও বলেন, দেশের মানুষ বহুদিন ধরে প্রতিনিধি বেছে নেওয়ার অপেক্ষায় আছে, তারাই ঠিক করবে কি পরিবর্তন হবে। সুতরাং হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। কারো পিআর বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না, কারণ জনগণ সংস্কার বোঝে। জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিন কক্সবাজারে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এদেশে নতুন কোনো গডফাদারকে সুযোগ দেয়া হবে না। কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে। যাত্রাপথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। কক্সবাজারে বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার। এছাড়া 3 আগস্ট জুলাই সনদ আদায় করে নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না, কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা যায় পার্বত্য জেলা বান্দরবানে। সেখানেও পথসভা করেন নেতারা।
আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে এনসিপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ডক্টর ইউনূসের দেয়া সময়ে হবে নির্বাচন। কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এবারে অন্য প্রসঙ্গ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে। দাবি করা হয় ইপিজেডে শ্রম ইউনিয়নেরও। সেই সাথে অন্যায্য শ্রমচর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র। এদিকে শ্রম শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি, কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও, বরং বেড়েছে ধারা। দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায়। সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও সমাবেশ করার স্বাধীনতাকে। শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা। দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা। যুক্ত হয়েছে মালিকপক্ষের জরিমানা শর্ত বাড়ানোর শর্ত। একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে। এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের, সেটা গত রেজিম হোক, বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে। তারা ইচ্ছা করলেই হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখন একটা সুযোগ নিব, এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই। প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না, মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণও। মনে হয় চায়নাকে কেন্দ্র করে, চায়নার থেকে গার্মেন্টসের র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক, সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক, চাইনিজ বিভিন্ন সফটওয়্যার, টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার, সেটাই হোক, সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন, কনসার্ন, প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে। এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি। হয়তো এখন জেগে উঠেছে, কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম এগিয়ে গেছে 20% নিয়ে, ইন্দোনেশিয়া এগিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে। মার্কিনীদের দেওয়ার শর্তে দেখা যায় ইপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জে 14 ঘন্টা বিরতির পর আবারও কারফিউ জারি করা হয়েছে, যা শুরু হবে রাত 8টা থেকে, চলবে ভোর 6টা পর্যন্ত। এদিকে সংঘর্ষের ঘটনায় হয়েছে আরও একটি মামলা। 4 মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 283 জন। প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থমথমে পরিস্থিতি এখনো পুরোপুরি কাটেনি গোপালগঞ্জে। কারফিউ শিথিলে স্বল্প পরিসরে যান চলাচল ও দোকানপাট খুলেছে, কিন্তু নতুন করে কারফিউ বহালের ঘোষণায় ফের শঙ্কায় সাধারণ মানুষ। জনজীবন আসলে অতিষ্ঠ হচ্ছে, খেটে কামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। আমরা সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাংজাম চাই না। আমরা চাই যে গোপালগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 2600 জনকে আসামি করে 4টি মামলা দায়ের হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন অনেকেই। শান্তি ফিরে আসবে, আগের মতো এই যে ঝামেলা হয়েছে বা মনে করেন হামলা করা হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জিনিসটা আমরা মনে করেন শান্তি চাই। আমাদের পয়েন্ট সব বন্ধু, জেলার সব চলে গেছে, কোনো কাজে বেরোতে পারতেছি না।
সারাদিন বাসায় বেরোলাম। গোপালগঞ্জের সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনে ময়নাতদন্ত করতে মরদেহ কবর থেকে তোলা হবে। হযরত শাহজালাল বিমানবন্দরে 3য় টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, গোপালগঞ্জের ঘটনার দায় কার তা তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। মানে এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায়। গত 16 জুলাই এনসিপি পদযাত্রা ঘিরে সংঘর্ষ হয় গোপালগঞ্জে। এতে প্রাণ যায় 5 জনের, সাংবাদিক, পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। তানিম রহমান, চ্যানেল 24। 7টার খবর দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। জুলাই সনদের দিকে তাকিয়ে পুরো দেশ আর ঐক্যমত্য কমিশনের লক্ষ্য সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই মাসেই হবে সনদ। তবে রাজনৈতিক দলগুলো বলছে এই সনদে থাকতে হবে আইনি ভিত্তি। আরও জানাচ্ছেন আশিকের প্রিন্স। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হবে তারই একটি তালিকা নিয়ে তৈরি হবে জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপে এরই মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সম্মত হওয়া গেছে। অপেক্ষা এই জুলাইতেই আরও কতগুলো বিষয়ে একমত হওয়া যায়। তবে প্রশ্ন, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকবে কিনা? যদি আইনি ভিত্তি দেয়া হয় তাহলে তা কোন প্রক্রিয়ায় হবে? রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যাশা, আইনি ভিত্তির বলে তৈরি জুলাই সনদ মেনে চলবে দলগুলো। ব্যতিক্রম হলে ভাগ্য নির্ধারণ করবে জনগণ। যদি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি না থাকে তাহলে এই পুরো আলোচনা তো ভেসে যাওয়ার মতো অবস্থা হবে। এটা তো আমরা পার্টি অফিসগুলোতে চা খাইতে খাইতে আলোচনা করে ফেলতে পারতাম। এটা অবশ্যই সংবিধানে আসবে। নেক্সট পার্লামেন্টটা হবে হচ্ছে আসলে একটা মানে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, মানে এই পার্লামেন্টের একটা বিশেষ চরিত্র থাকবে এবং এইটা একই সঙ্গে আবার 5 বছর সরকারও পরিচালনা করবে। যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এটাকে রেকটিফাই করবে। এই ধারাটা যদি আমরা রাখতে পারি তাহলে এটা কারেক্ট হয়। যখন আমরা একটা সনদে স্বাক্ষর করছি, এটার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। তার মানে রাজনৈতিকভাবে, ইথিক্যালি, মোরালি রাজনৈতিক দলগুলো, পার্লামেন্টে যারা যাবেন জনপ্রতিনিধিরা, এটার ভিত্তিতে নতুন সংবিধানের নতুন ধারা পদ্ধতি করাটা তখন রাজনৈতিক দিক থেকে প্রায় বাধ্যতামূলক। তবে এনসিপি চায় গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হোক জুলাই সনদ। জামায়াতও চায় এই জুলাই সনদের আইনি ভিত্তি। আর বিএনপির দাবি, আলোচনার মাধ্যমে সমাধান হোক বিষয়টি। ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংসদ যেহেতু নেই, সংসদ থাকলে তো সংসদেই যেত। কেউ কেউ বলছে যে পরবর্তী সংসদ, তো পরবর্তী সংসদে তো এটা হইতেও পারে, নাও হইতে পারে, এটা আনসার্টেন হয়ে যায়। এইটা জনগণ মেনে নেবে না, আমরাও এটা একমত না। গণপরিষদের মাধ্যমে আমাদের যে বিপ্লবোত্তর যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, সেই আকাঙ্ক্ষার জন্য নতুন সংবিধান প্রয়োজন। তবে ঐক্যমত্য কমিশন বলছে সনদের আইনি ভিত্তি থাকা উচিত। লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যেতে পারে, সে ব্যাপারে চিন্তা করতে হবে। আর এটা তো এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হবে, সকল অংশীজনের অঙ্গীকার হবে। লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যাবে, তারা সম্মত হইতে হবে এবং রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে, এগুলো রাজনৈতিক দল এবং সরকার নির্ধারণ করবে এগুলো কীভাবে বাস্তবায়িত হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থায় বিচার বিভাগ সহ বেশ কয়েকটি বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকিগুলো নিয়ে চলছে আলোচনা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।